আসসালামু আলাইকুম, হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? চলে আসলাম আমাদের 10 মিনিট স্কুলের এইচএসসি 2022 এর ক্র্যাশ কোর্সের আরেকটা বায়োলজি ক্লাসে। আমি তোমাদের শুভ্র ভাইয়া এবং আমরা আজকে পড়ব অণুজীব। আমরা আজকে কি পড়ব? অণুজীব অধ্যায়টা পড়ব। সো অণুজীব অধ্যায়ের আজকে তৃতীয় ক্লাস। আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকে ক্লাসে জয়েন করে ফেলছো, তো তোমরা কুইকলি একটু ক্লাসে জয়েন করে ফেলো। কুইকলি ক্লাসে জয়েন করে ফেলো এবং ফ্রেন্ডসদেরকে মেনশন দিয়ে দাও, বলে দাও যে ক্লাসটা শুরু হয়ে গিয়েছে অ্যান্ড আমরা এখনই ক্লাসটা ইনশাল্লাহ শুরু করতে যাচ্ছি। সো আমি দেখিনি আমাদের সাথে কে কে আছে। আমাদের সাথে আছে সুহাদা আক্তার, তাফিম আকিব আছে আমাদের সাথে আছে ইদি, আমাদের সাথে আছে মৌলি তাহিয়া, নওশিন নাহার আমাদের সাথে আছে আহসান হাবিব। আসসালামু আলাইকুম জানিয়েছো। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আমাদের সাথে আছে মাইশা ফাহমিদা, ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে আছে আবির হোসেন আবিদ, প্রমন জাহান সিনথিয়া আছে আমাদের সাথে আছে তাহসিনুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ফাতেমা আক্তার তওবা আমাদের সাথে আছে ওকে আমাদের সাথে অনেকেই অলরেডি জয়েন করে ফেলছো। থ্যাংক ইউ ভেরি মাচ। সো তোমরা কুইকলি একটু ক্লাসটাকে মেনশন করে দাও তোমাদের ফ্রেন্ডের কাছে, কমেন্ট একটু জানায় দাও যে তোমাদের ক্লাসটা শুরু হয়ে গেছে এবং আমি এখনই ক্লাসটা কি করতে যাচ্ছি, শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ। সো আমি দেখতে পাচ্ছি তোমরা অলরেডি 215 জন জয়েন করে ফেলছো, ইনশাল্লাহ আরও জয়েন করবা। সো চলো আমি আমার ক্যামেরাটা ঘুরাই দিই, ক্যামেরাটা ঘুরাই হোয়াইট বোর্ডটা নিয়ে আসি এবং হোয়াইট বোর্ডটার সেটআপটা একটু ঠিক করে নিই। আচ্ছা, তোমরা হোয়াইট বোর্ডটা দেখতে পাচ্ছ কিনা ক্লিয়ারলি আমাকে একটু জানাই দিও, ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, give me some time to maintain and fix the frame. আমি এখন ফ্রেমটা ঠিক করি, তোমাদের ক্লাসে চলে যাব। সো তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু কমেন্টে জানাই দিও যে সবকিছু ক্লিয়ার আছে কিনা। অ্যান্ড হেয়ার আই এম, তোমাদের শুভ্র ভাইয়া, অ্যান্ড আই থিঙ্ক সবকিছু ক্লিয়ার আছে, এভরিথিং ইজ পারফেক্ট নাও। আমরা আজকে অণুজীবের তৃতীয় লেকচার পড়তে যাচ্ছি। অণুজীবে কিন্তু অলরেডি আমরা 2টা লেকচার পড়ে ফেলছি, তাই না? অলরেডি 2টা লেকচার আমাদের পড়া হয়ে গেছে অ্যান্ড নাও আজকে আমরা 3 নাম্বার লেকচার যাব। অণুজীব চ্যাপ্টারটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু সৃজনশীল আসার সম্ভাবনা কিন্তু অনেক 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 বেশি। সো এই জন্য এই চ্যাপ্টারটা আমাদের কি করতে হবে, ভালো করে পড়ে নিতে হবে। আমি আছি তোমাদের সামনে, আসতেছি, একটু পিছনে গেছি ক্যামেরাটা ঠিক করতে। সো নাও অণুজীবের প্রথম দিন আমরা কি পড়ছিলাম? আমরা অণুজীবের প্রথম দিন পড়ছিলাম যে ভাইরাস কেন, ভাইরাস কিভাবে, ভাইরাসের আবিষ্কারক কে, ভাইরাস কি। তারপর আমরা কি পড়ছিলাম? আমরা পড়ছিলাম হচ্ছে বেশ কিছু আবিষ্কারকের নাম। অ্যান্ড দেন গত ক্লাসে আমরা পড়ছি কোনটা কোন আকৃতির ভাইরাস, কোনটা কোন প্রকৃতির ভাইরাস, আকৃতি প্রকৃতি, এই জিনিসগুলো কিন্তু আমরা গত ক্লাসে পড়েছি। সো আজকে আমরা শুরুতে আমরা যে কাজটা করি সবসময়, প্রথমে কিছু এমসিকিউ প্র্যাকটিস করি, তাই না? তো কিছু এমসিকিউ প্র্যাকটিস করে আমরা যাই আমাদের মেইন পড়ায়। সো প্রথমে আজকে কিছু এমসিকিউ চলো তোমাদেরকে দিয়ে দিই আমি। কোশ্চেন নাম্বার 1, নিচের কোনটি দণ্ডাকৃতির ভাইরাস? আমাদের বোর্ডে এবং আমাদের ভর্তি পরীক্ষায় কিন্তু এই টাইপের প্রশ্নগুলাই কিন্তু বেশি আসে, ঠিক আছে? এমসিকিউগুলো কিন্তু এই টাইপের বেশি আসে, ঠিক আছে? তাহলে চলো আমরা প্রশ্ন হচ্ছে নিচের কোনটি দণ্ডাকৃতির ভাইরাস। তাহলে অপশন এ তে দিয়ে দিলাম এইচআইভি, অপশন বি দিয়ে দিলাম ইনফ্লুয়েঞ্জা, অপশন সি তে দিয়ে দিলাম টিএমভি এবং অপশন ডি তে দিয়ে দিলাম ভ্যাকসিনিয়া। তাহলে তোমরা এটা একটু আনসার করে ফেলো যে কোনটা এখানে দণ্ডাকৃতির ভাইরাস। দেখি কে কে এটা আনসার করতে পারে এবং তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু ক্লাসে মেনশন করে দাও যাতে করে তারা ক্লাসে চলে আসে। তাহসানুল ইসলাম সবার আগে রাইট আনসার করে ফেলছো। তাহসানুল ইসলাম এখন দেখি সবসময় খুব সুন্দর আনসার করে, ভেরি গুড। ওকে,
দেখো পরে বলো, এখন তোমরা সবাই বলো যে কোনটা দণ্ডাকৃতি ভাইরাস। আমি সবগুলো দণ্ডাকৃতি ভাইরাস জিজ্ঞেস করি নাই, আমি জিজ্ঞেস করছি যে এইখানে যে ভাইরাসগুলোর নাম লিখছি এটার মধ্যে কোনটা দণ্ডাকৃতি। তোমাদের বলতে হবে এইখানে যে ভাইরাসগুলোর নাম দেওয়া আছে তার মধ্যে দণ্ডাকৃতির কে, কোনটা। ওকে, কুইকলি একটু আনসার করে ফেলো। সেটা যে মনে রাখি জিজ্ঞেস করছো কেমন আছেন ভাইয়া, ভালো আছি, অনেক ভালো আছি। আচ্ছা, অ্যান্ড আজকে তোমরা তো স্লো কেন, স্লো রিপ্লাই দিচ্ছ কেন? একটু কুইকলি আনসার করে ফেলো না, কুইকলি একটু আনসার করে ফেলো। আচ্ছা, অর্পিতা বিনতে আজাদ রাইট অ্যান্সার করছো। তারপরে ইদি রাইট অ্যান্সার করছে। টিএমবি না টিএমভি, আনসারটা হবে টিএমভি। তাহলে এখানে আনসারটা কি? টিএমভি, টোবাকো মোজাইক ভাইরাস। আনসারটা কি? টোবাকো মোজাইক ভাইরাস বা টিএমবি। তোমাদেরকে বলছিলাম একটা ছন্দ, দাঁতে আলু ও মাংসের টুকরা, এরকম একটা ছন্দ তোমাদের বলছিলাম। দাঁতে আলু ও মাংসের টুকরা, দাঁত থেকে বলছিলাম দণ্ডাকৃতি, দাঁত থেকে বলছিলাম কি? দণ্ডাকৃতির ভাইরাস। আলু থেকে বলছিলাম আলফা আলফা মোজাইক ভাইরাস, তাই না? আলু থেকে বলছিলাম আলফা আলফা মোজাইক ভাইরাস। আচ্ছা, মাংস থেকে বলছিলাম কি? মাংস থেকে বলছিলাম মামস ভাইরাস, মাংস থেকে বলছিলাম হচ্ছে মামস ভাইরাস, মামস ভাইরাস। আর টুকরা থেকে বলছিলাম টোবাকো মোজাইক ভাইরাস। তো এই টোবাকো মোজাইক ভাইরাসটা কিন্তু এই অপশনটা ছিল, সেটা তোমাদের কিন্তু আগের দিন পড়ানো হয়েছে। ওকে, তো যারা যারা রাইট অ্যান্সার করছে তাদেরকে থ্যাংক ইউ। এখন তোমাদের একটা কোশ্চেন, ডিরেক্ট একটা কোশ্চেন করে ফেলি। তোমাদের বইয়ে দেওয়া আছে একটা ডিম্বাকৃতির ভাইরাসের নাম, তোমাদের বইয়ে দেওয়া আছে। তো ডিম্বাকৃতির একটি ভাইরাসের নাম লেখো। ডিম্বাকৃতির একটি ভাইরাসের নাম লিখো। ডিম্বাকৃতির একটি ভাইরাসের নাম লিখো। দেখি কে বলতে পারে কোন ভাইরাসটা ডিম্বাকৃতির। ঠিক আছে, এটার আনসার দেখি কে দিতে পারে। ডিম্বাকৃতির একটি ভাইরাসের নাম লিখো, এটা তোমাদের আছে। এই আকৃতিগুলো থেকে কিন্তু প্রশ্ন আসার পসিবিলিটি কিন্তু অনেক বেশি। ঠিক আছে, আকৃতিগুলো থেকে কিন্তু অনেক সুন্দর 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 প্রশ্ন কিন্তু আমাদের এমসিকিউতে চলে আসে। এবং এটা কিন্তু আমাদের বোর্ড এক্সাম না, শুধু বোর্ড এক্সাম না, আমাদের ভার্সিটি অ্যাডমিশন, মেডিকেল অ্যাডমিশন, এইসব জায়গায় কিন্তু এই আকৃতি থেকে কোনটা ডিএনএ ভাইরাস কোনটা আরএনএ ভাইরাস এগুলো থেকে কিন্তু কি চলে আসে, কোশ্চেন চলে আসে। আচ্ছা, এইবারও দেখছি তাহসানুল সবার আগে রাইট অ্যান্সার করছে, ভেরি গুড। দেখি আর কে কে আছো। ডিম্বাকৃতির ছন্দরা ছিল ইঁদুরের ডিম, বলে দিলাম। ছন্দরা ছিল হচ্ছে ইঁদুরের ডিম, ইঁদুরের ডিম যদিও হয় না, তো ডিম থেকে ছিল হচ্ছে ডিম্বাকৃতি, ডিম থেকে ছিল হচ্ছে ডিম্বাকৃতি। আর ইঁদুর থেকে কিছু একটা ছিল, এটাই তোমাদেরকে জিজ্ঞাসা করছি। আচ্ছা, রুদ্র রাইট অ্যান্সার, ইদি রাইট অ্যান্সার, সেরাজুম আখি রাইট অ্যান্সার, গুড। তাহলে আনসারটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। আনসারটা হচ্ছে কি? ইনফ্লুয়েঞ্জা, ইনফ্লুয়েঞ্জা, ইনফ্লুয়েঞ্জা। এটা হচ্ছে কি? ডিম্বাকৃতির ভাইরাস। তাহলে আনসারটা হবে কি? ইনফ্লুয়েঞ্জা। আনসারটা হচ্ছে কি? ইনফ্লুয়েঞ্জা। ওকে, গুড, ক্লিয়ার। এবার চলো আমরা আরেকটা কোশ্চেন নিয়ে ফেলি। আমরা চলো আরো একটা কোশ্চেনের আনসার করব, আমরা আরো একটা কোশ্চেন আনসার করব। আচ্ছা, এবার তোমাদেরকে বলতে হবে নিচের কোনটি আরএনএ ভাইরাস। দেখি এটার আনসার কে করতে পারে। নিচের কোনটি আরএনএ ভাইরাস, নিচের কোনটি আরএনএ ভাইরাস। তাহলে এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? এই ক্ষেত্রে তোমাদের কয়েকটা অপশন দিতে হবে। ঠিক আছে, তাহলে অপশন এ তে বললাম হচ্ছে টিআইভি, অপশন বি তে বললাম টি2, অপশন সিতে বলবো হচ্ছে কি বলা যায়, অপশন সিতে ভ্যাকসিনিয়া, অপশন ডিতে তোমাদেরকে বললাম হচ্ছে এইচআইভি। ঠিক আছে, এখন তোমাদের বলতে হবে নিচের কোনটা আরএনএ ভাইরাস, এখান থেকে কোনটা আরএনএ ভাইরাস, এটা হচ্ছে তোমাদের কাছে কোশ্চেন। দেখি এটার আনসার কে করতে পারে। নিচের কোনটি আরএনএ ভাইরাস, কুইকলি এটার আনসারটা করে ফেলো তোমরা। নিচের কোনটা আরএনএ ভাইরাস?
বলো বলো বলো, তোমরা কুইকলি একটু কমেন্ট আনসার করে ফেলো। এখান থেকে কোনটা আরএনএ? তোমাদেরকে কিন্তু গতদিন একটা ছন্দ দিয়েছিলাম, টিপুর বাই টিটু ভ্যানিলা হতে প্যারিসে এলো, তাই না? তো ওইটার মধ্যে কিন্তু এখানে পড়তেছে, তখন তোমাদের বলতে হবে কোনটা। আচ্ছা, রুবিনা নাজনীন রাইট অ্যান্সার করে ফেলছো, কমেন্টটা আগে আসে ক্লাস পরে আসে, আহারে নেট স্লো। আচ্ছা, তাহসানুল বানান ভুল, রুদ্র রহমান হ্যাঁ রাইট অ্যান্সার। আচ্ছা আচ্ছা, এখানে আনসারটা হবে কি এইচআইভি। এইচআইভি হচ্ছে একটা আরএনএ ভাইরাস। এইচআইভি, করোনা, টিএমভি, ডেঙ্গু, পোলিও, মামস, র্যাবিস, করোনা ভাইরাস। করোনা ভাইরাসও কিন্তু একটা আরএনএ ভাইরাস, ঠিক আছে? সো এই জিনিসগুলো একটু আমাদের ভালো করে জানতে হবে। তাহলে এই টাইপের প্রশ্নগুলাই কিন্তু পরীক্ষায় কিন্তু চলে আসে, এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় চলে আসে। ওকে, আচ্ছা চলো এটা আমরা মুছে দিই। আমরা এবার একটা প্রশ্ন করব না, বাট প্রশ্ন টাইপের একটা জিনিস তোমাদেরকে এখন আমি জিজ্ঞেস করব, প্রশ্ন টাইপেরই, সেটা হচ্ছে ব্যাকটেরিওফাজ ভাইরাস কোনটা? ব্যাকটেরিওফাজ ভাইরাস কোনটা? এটা তোমাদের গতকালকে বলছি, দেখি কে বলতে পারে। ব্যাকটেরিও, এই প্রশ্নটা কিন্তু আসে পরীক্ষায়। ব্যাকটেরিওফাজ কি? ওকে, ব্যাকটেরিওফাজ কি এবং কে? এই প্রশ্নটার আনসার দেখি তোমরা কে করতে পারো। হোয়াট ইজ ব্যাকটেরিওফাজ? ব্যাকটেরিওফাজ, এই কোশ্চেনটার আনসার দেখি তোমরা কে করতে পারো। ব্যাকটেরিওফাজ, আচ্ছা আমি একটু বলি, দেখো ব্যাকটেরিওফাজ কি এবং কে, কে এর আনসারটা দিয়ে দিই। হ্যাঁ, তোমাদেরকে আগে কে এর আনসারটা দিয়ে দিই। ব্যাকটেরিওফাজ কে? ব্যাকটেরিওফাজ হচ্ছে টি শ্রেণীভুক্ত ভাইরাসগুলা। হ্যাঁ, টি শ্রেণীভুক্ত যে ভাইরাসগুলো আছে, তাই টি শ্রেণীভুক্ত কে কে আছে? T2, T4, T6, এভাবে এদেরকে নামকরণগুলো করা হয়। T2, T4, T6 এভাবে নামকরণ করা হয়। আচ্ছা, টি কেন? কারণ এগুলো হচ্ছে ব্যাঙাচি আকৃতির ভাইরাস, এগুলো হচ্ছে ব্যাঙাচি আকৃতির ভাইরাস, ব্যাঙাচি আকৃতি। আর ব্যাঙাচি আকৃতি কেন? তাহলে ব্যাঙাচির সাথে টি এর সম্পর্ক কি? আগের দিন বলছিলাম ইংলিশে ব্যাঙাচিকে বলা হয় টেডপোল। ব্যাঙাচিকে কি বলা হয়? ব্যাঙাচিকে ইংলিশে বলা হয় হচ্ছে টেডপোল। ওকে, তো এটা মনে রাখবা। তো টেডপোলের কারণে এটাকে আমরা টি ব্যবহার করছি। তাহলে এই ভাইরাসগুলোর আকৃতি কেমন? ব্যাঙাচি আকৃতির। কেমন আকৃতি? ব্যাঙাচি আকৃতির ভাইরাস। ওকে, তো টি সিরিজের ভাইরাস বলা হয় এটাকে। এখন এটাকে কেন আমি ব্যাকটেরিওফাজ বলতেছি? ওয়াই দে আর কলিং ব্যাকটেরিওফাজ? দেখো ব্যাকটেরিও, আরেকটা ওয়ার্ড আছে এখানে ফাজ। এই প্রশ্নটা কিন্তু সৃজনশীল পরীক্ষায় পায় আসে এবং সৃজনশীলের 2 নম্বরে জিনিসটা চলে আসে বেশি, ঠিক আছে? ফাজ, ফাজ মানে কি? ফাজ মানে হচ্ছে ফাজ, ফাজ BHAGE, ঠিক আছে? এটা অনেকটা হচ্ছে তোমার লাইসোজোমের সাথে মিল আছে। ফাজ মানে হচ্ছে ভক্ষণকারী বা বিদীর্ণকারী, ঠিক আছে? তাহলে আমি এখানে লিখে দিই বিদীর্ণকারী, বিদীর্ণকারী, বা এখানে আমি আরেকটা ওয়ার্ড লিখতে পারি ভক্ষণকারী। আরেকটা ওয়ার্ড লিখতে পারি আমি কি? ভক্ষণকারী। তার মানে যারা অন্যকে ভক্ষণ করে। এবং দেখো এখানে আরেকটা ওয়ার্ড দেওয়া আছে ব্যাকটেরিও। ব্যাকটেরিও বলতে আসলে এখানে ব্যাকটেরিয়াকে বুঝাইছে। কি বুঝাইছে? ব্যাকটেরিয়াকে বুঝাইছে। তার মানে এমন ভাইরাস, দেখো ব্যাকটেরিওফাজ কিন্তু একটা ভাইরাস, সেই ভাইরাসটা কি? T2, T4, T6 এরা কিন্তু ভাইরাস। T2, T4, T6 এরা কিন্তু কি? এরা কিন্তু হচ্ছে ভাইরাস, এরা হচ্ছে ভাইরাস, এরা হচ্ছে ভাইরাস। তাহলে এরা হচ্ছে এমন প্রকৃতির ভাইরাস যারা হচ্ছে ব্যাকটেরিয়াকে বিদীর্ণ করে ফেলে, ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলে, ব্যাকটেরিয়াকে মেরে ফেলে এবং তার ভিতরে সংখ্যা বৃদ্ধি করে। তার মানে টি সিরিজের এই ভাইরাসগুলাকে, এই ভাইরাসগুলা ব্যাকটেরিয়া দেহের মধ্যে ঢুকে ব্যাকটেরিয়াটাকে মারে এবং তার দেহের ভিতরেই সংখ্যা বৃদ্ধি করে বের হয়ে চলে আসে। এই জন্য এদেরকে আমরা কি বলতেছি? ব্যাকটেরিওফাজ বলতেছি। এদের জন্য আমরা এদেরকে কি বলতেছি? ব্যাকটেরিওফাজ বলতেছি। বুঝছি কথা? আচ্ছা, তাহলে এই হচ্ছে ব্যাকটেরিওফাজের কথা। তাহলে এই কথাটা আমরা লিখে দিব, টি সিরিজ গুত্র যে ভাইরাসগুলো আছে এগুলো একটা ব্যাকটেরিয়া শরীরের মধ্যে ঢুকে সেই ব্যাকটেরিয়াটাকে মেরে বিদীর্ণ করে বের হয়ে চলে আসে। যে সমস্ত ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে এবং ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয় তাদেরকে ব্যাকটেরিওফাজ বলে। বুঝতে পারছো? তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা এর মধ্যে T2 যে ব্যাকটেরিয়া ভাইরাসটা আছে, T2 ভাইরাস, ব্যাঙাচি আকৃতির T2 ভাইরাস, এই T2 ভাইরাসের গঠনটা কিন্তু আমরা কি করে নিতে পারি? শিখে নিতে পারি। এবার T2 ভাইরাসের গঠনটা কিন্তু সৃজনশীল 3 নম্বরে চলে আসতে পারে। তার মানে এরকম একটা সৃজনশীল চলে আসতে পারে যেটা কতে দিছে যে ব্যাকটেরিয়া কি, খতে দিছে ব্যাকটেরিওফাজ কি, গতে দিছে T2 ভাইরাসের চিত্র অঙ্কন করো, আর ঘতে দিছে T2 ভাইরাস কিভাবে সংখ্যা বৃদ্ধি করে তা আলোচনা করো। তার মানে একটা সাইড থেকে একটা পূর্ণাঙ্গ সৃজনশীল কি হয়ে যেতে পারে? তৈরি
হয়ে যেতে পারে। তাহলে চলো আমরা একটা টি2 ফাস্ট ব্যাকটেরিয়া চিত্র আঁকাই। আমি আগে চিত্রটা আঁকাবো, দেন আমি তোমাদেরকে ব্যাখ্যা করব যে কেমনে কি হয়েছে। ওকে, তো চল প্রথমে চলো আমরা একটা চিত্রটা আঁকাই ফেলাই। হ্যাঁ, তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, এরকম একটা হেক্সাগন 6 কোণাকৃতির হেক্সাগন শেপ আঁকাইতে হবে। হ্যাঁ, পেন্টাগন না কিন্তু হেক্সাগন, মানে 6 কোণাকৃতির একটা শেপ আঁকাইতে হবে। এরকম একটা শেপ চলো প্রথমে আমরা আঁকাই ফেললাম, ঠিক আছে, এটা শেপ আঁকাইলাম। এবার কি করতে হবে, এটাকে তুমি চাইলে ইয়ে করতে পারো, মানে একটা ডাবল শেপ দিতে পারো, মানে হচ্ছে এরকম করে দিতে পারো। সবাই খাতা কলম নিয়ে বসছো কিন্তু, হ্যাঁ সবাই খাতা কলম নিয়ে বসো এবং আঁকাও আমার সাথে। এরপর কি করতে হবে, এরপরে ভেতরের যে পার্টটা আছে এভাবে করে লম্বা করে দিতে হবে। ভেতরের পার্টটাকে এভাবে করে কি করে দিতে হবে, লম্বা করে দিতে হবে ভেতরের পার্টটা। এবং তার সাথে এই পার্টটা যখন নিচে নামবে, তখন এভাবে করে একটা কলার আঁকায় দিতে হবে। দাঁড়াও, আমি একটু ক্যামেরার ফোকাসটা এই জায়গায় করি, একটু দাঁড়াও। ক্যামেরার ফোকাসটা ওইটুক জায়গার মধ্যে করি, তাহলে তোমাদের দেখতে ইজি হবে। একটু ওয়েট। আই থিঙ্ক এখন তোমরা আমি কি আঁকাইতেছি পুরোপুরি বুঝতে পারবা। হ্যাঁ, এটাকে তোমরা একটা বেনজিনের মতো বলতে পারো। কি বলতে পারো, এটা বেনজিনের মতো বলতে পারো। এরপর তোমরা কি করবা, এরপর তোমরা এটাকে এরকম নিচে নামাই দিবা, মানে এটাকে বলা হবে কলার। এটাকে কি বলা হবে, কলার। দেখছো ব্যাকটেরিয়া ভাইরাসেরও কি আছে, কলার আছে, ঠিক আছে, তারাও শার্ট প্যান্ট পরে, তাদেরও কিন্তু কি আছে, কলার আছে। ওকে, আচ্ছা এবার কি করতে হবে, এবার একটা বেস প্লেট আঁকাইতে হবে। বেস প্লেট, যেটার উপর সে কি করে আছে, দাঁড়ায় আছে, এটা হচ্ছে বেস প্লেট। এটা হচ্ছে কি একটা বেস প্লেট, যেটার উপর সে কি হয়ে আছে, দাঁড়ায় আছে। ওকে, বেস প্লেটের পরে নিচের দিকে কি করতে হবে, নিচের দিকে কিছু স্পাইক আঁকাইতে হবে। স্পাইক, এটা দিয়ে খুঁচা মেরে তারা অন্য একটা ভাইরাসের ভিতরে ঢুকে যাবে, অন্য একটা ব্যাকটেরিয়ার ভিতরে ঢুকে যাবে। এদের নাম হচ্ছে স্পাইক। এদের নাম কি, স্পাইক। এরকম কোনা 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 স্পাইক। এরা দিয়ে এসে আরেকটা ব্যাকটেরিয়ার শরীরের মধ্যে বসে সেই ব্যাকটেরিয়াকে গুতা মেরে ফুটা করে ফেলে, বুঝছো, গুতা মেরে ফুটা করে ফেলে। এটার নাম হচ্ছে কি, স্পাইক। এটার নাম কি, স্পাইক। ওকে, এখন সে যে একটা ব্যাকটেরিয়ার দেহের মধ্যে বসবে, তো বসার জন্য তার কি লাগবে, স্পর্শক তন্তু লাগবে। তাহলে এই হচ্ছে স্পর্শক তন্তু। এরকম 6টা আঁকাবা, এরকম 6টা কি আঁকাবা, 6টা স্পর্শক তন্তু আঁকাবা। এরকম 6টা কি আঁকাবা, স্পর্শক তন্তু। এটা হচ্ছে কি, স্পর্শক তন্তু, যেটা দিয়ে সে স্পর্শ করবে। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম, তোমাদের আমি একটু এঁকে দেখাই ঘটনাটা। এই ধরো একটা ব্যাকটেরিয়া, এই হচ্ছে একটা ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াটার উপরে এই ধরো টি2 ভাইরাস, এই হচ্ছে টি2 ভাইরাস, এই হচ্ছে তার কলার। সে কি করবে, সে এভাবে এসে স্পর্শক তন্তু দিয়ে এভাবে বসবে। আগে স্পর্শক তন্তুগুলা দিয়ে কি করবে, সে আগে বসবে, ওই একটা জায়গার মধ্যে বসবে। বসার পরে তার যে স্পাইক আছে, স্পাইক দিয়ে ড্রিল করে ফুটা করে এই ব্যাকটেরিয়ার দেহের মধ্যে কি করে ফেলবে, ফুটা করে ফেলবে। স্পাইক দিয়ে ড্রিল করে সে ব্যাকটেরিয়ার দেহের মধ্যে কি করে ফেলবে, ফুটা করে ফেলবে। তাহলে এই হচ্ছে একটা অবস্থা। এখন আমরা জানি যে ব্যাকটেরিয়ার ভিতরে ডিএনএ থাকে অথবা আরএনএ থাকে, এবং টোবাকো মোজাইক ভাইরাস একটা ডিএনএ ভাইরাস, আমরা আগেই জানছি। তাহলে ডিএনএটাকে চলো আমরা এখন আঁকাই। এটার ভিতরে ডিএনএ থাকবে, চলো সেই ডিএনএটা আমরা আঁকাই ফেলাই। তাহলে এই হচ্ছে দ্বিসূত্রক ডিএনএ, এই হচ্ছে এদের ডিএনএ। তাহলে মোটামুটি কিন্তু আমাদের টি2 ভাইরাসটা কিন্তু আঁকানো হয়ে গেছে, তাহলে এই টি2 ভাইরাসটার দেহকে আমরা দুটো অংশে ভাগ করতে পারি। এই টি2 ভাইরাসের দেহকে আমরা দুটো অংশে ভাগ করতে পারি। কয়টা, দুইটা। এই অংশটা হচ্ছে মাথা, আর এই অংশটা হচ্ছে লেজ। মাথা আর লেজ, এরকম কি করতে পারি, আমরা দুটো অংশে ভাগ করতে পারি। এর মধ্যে শুধুমাত্র মাথার মধ্যেই কিন্তু কি বহন করবে, শুধুমাত্র মাথার মধ্যেই কিন্তু ডিএনএ বহন করবে, লেজের মধ্যে কিন্তু ডিএনএ বহন করবে না। তাহলে এখানে যে আমি লাল কালিতে যে পার্টটা আছে, এটাই হচ্ছে বেসিক্যালি নিউক্লিক অ্যাসিড। আমরা জানি একটা ভাইরাস দুটো জিনিস দিয়ে তৈরি। একটা ভাইরাসের দুটো উপাদান থাকে, একটা থাকে হচ্ছে নিউক্লিক অ্যাসিড, একটা ভাইরাসের দুটো উপাদান থাকে, একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। সেই নিউক্লিক অ্যাসিড হিসেবে ডিএনএ থাকতে পারে অথবা আরএনএ থাকতে পারে, এবং আরেকটা কি আছে, আরেকটা হচ্ছে ক্যাপসিড। ক্যাপসিড কি, ওই প্রোটিনের যে আবরণ, এটাকে বলা হয় হচ্ছে ক্যাপসিড।
যে আবরণটা, এটাকে বলা হয় ক্যাপসিড। তাহলে এখানে নীল যে পার্টটাই, পুরো পার্টটা হচ্ছে প্রোটিন দিয়ে তৈরি ক্যাপসিড। নীল যে পুরো পার্টটা, নীল পুরো পার্টটাই হচ্ছে প্রোটিন দিয়ে তৈরি, কি প্রোটিন দিয়ে তৈরি হচ্ছে ক্যাপসিড। আর লাল পার্টটা হচ্ছে ডিএনএ, লাল পার্টটা হচ্ছে কি ডিএনএ। লাল পার্টটা ডিএনএ, আর বাকি নীল পুরো পার্টটা হচ্ছে, আর কালো, নীল কালো, এই যে নীল কালো, এই পুরো পার্টটাই হচ্ছে কি ক্যাপসিড। বুঝতে পারছো? ভিডিওর ব্যাপারে কিছু বলবো, একটু ওয়েট করতে হবে। আমি তোমাদের যেভাবে আগাইলে ভালো হয় সেভাবে আগাচ্ছি, তোমাদের টেনশন করার কিছু নাই। আচ্ছা, তাহলে আমি পুরো জায়গাটা আমি আবার একটু ক্লিয়ারলি বলি কোনটা কি। ঠিক আছে, কালো কলমটা, এই যে এইটা ছিল হচ্ছে কলার, এটা ছিল কি কলার, লেজের মধ্যে পড়ছে। এটা কি ছিল? এটা ছিল হচ্ছে স্পর্শক তন্তু, স্পর্শক তন্তু। এবং এটা হচ্ছে স্পাইক, এটা হচ্ছে কি স্পাইক, এটা হচ্ছে কি স্পাইক। এভাবে আমরা কি করছি, তিনটা অংশগুলোকে, পুরো অংশগুলোকে ভাগ করছি। প্রথমত এদের দেহের দুটো অংশ, এদের প্রথমত দুটো অংশ, মাথা আর লেজ। মাথার মধ্যে ডিএনএ পাচ্ছে, আর বাকি নীল কালো পুরো পার্টটা হচ্ছে প্রোটিন বা ক্যাপসিড। এর মধ্যে আবার লেজের মধ্যে তুমি কলার পাচ্ছ, স্পাইক পাচ্ছ, স্পর্শক তন্তু পাচ্ছ। স্পর্শক তন্তু দেশে একটা ব্যাকটেরিয়ার গায়ে বসে, স্পাইক দিয়ে ফুটা করে ব্যাকটেরিয়ার দেহকে সে ফুটা করে দেয়। তাহলে এই হচ্ছে T2 ব্যাকটেরিওফাজের গঠন। এটা হচ্ছে পুরোপুরি T2 ব্যাকটেরিওফাজের গঠন। এই পুরো গঠনটা কিন্তু আমাদের খুব ভালো করে জেনে নিতে হবে। বুঝতে পারছো? ওকে, আচ্ছা, এখানে আরেকটা কথা আমি বলি, একটু মনে রাখতে হবে। আমি এই জায়গাটা একটু মুছে দিই। এখন আমি পুরো ফ্রেমটাকে আবার একটু বড় করে নিই, দাঁড়াও। পুরো ফ্রেমটাকে বড় করে নিই। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, এদের দেহের প্রোটিন অনুপাত ডিএনএ সমান সমান 50%, 50-50। মানে এদের দেহে যে ডিএনএটা আছে, এই ডিএনএটা পুরোপুরি কি করতেছে, এদের মাথার যে ডিএনএটা আছে এটা পুরো 50% ভর দখল করে রাখছে। কতটুকু ভর দখল করে রাখছে? 50% ভর দখল করে রাখছে। এবং এদের যে ডিএনএটা, এই ডিএনএতে 150 রকমের কি আছে, 150টি জিন আছে, 150টি জিন আছে। এই তথ্যগুলো একটু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমি কি বললাম, এদের মাথার মধ্যে যে অংশটা, এর মধ্যে ডিএনএ আর প্রোটিন অনুপাত হচ্ছে 50-50, মানে ডিএনএটা 50% জায়গা দখল করে রাখছে। এবং এদের ডিএনএতে 150টি কি আছে, জিন আছে, 150টি কি আছে, জিন আছে। এখন কথা হচ্ছে, এখানে কিছু সংখ্যা দেওয়া আছে তোমাদের বইয়ের মধ্যে, আকার কত, আকৃতি কত, লম্বা কত, দৈর্ঘ্য কত, প্রস্থ কত। এগুলো তোমাদের এত কষ্ট করে মুখস্থ করার দরকার নেই। কারণ যদি একান্ত ইচ্ছা থাকে যে তুমি সব মুখস্থ করবা, তাহলে করতে পারো, আমি বলবো না যে তুমি করো না। বাট এই যে মাথার দৈর্ঘ্য কত, মাথার প্রস্থ কত, লেজের দৈর্ঘ্য কত, লেজের প্রস্থ কত, এত কিছু আমার মনে হয় না যে মনে রাখার কোনো প্রয়োজন আছে। যেটুকু দরকার সেটুকু হচ্ছে ডিএনএটা হচ্ছে 50%, ডিএনএ এর মধ্যে 150টি জিন আছে। আরো যদি মনে রাখতে চাও তাহলে মনে রাখতে পারো 60,000 নিউক্লিওটাইড আছে। 60,000 কি আছে, নিউক্লিওটাইড আছে। আমরা যদি নিউক্লিওটাইড দিয়ে ডিএনএ তৈরি হয়, তাহলে 60,000 নিউক্লিওটাইড আছে। এই সংখ্যাটা তুমি পড়ে রাখতে পারো। এছাড়া অতিরিক্ত কোনো সংখ্যা তোমাদের এখান থেকে পড়ার প্রয়োজন নাই, আমি মনে করি নাই। ঠিক আছে, কারণ এগুলো থেকে প্রশ্ন পরীক্ষা তেমন আসে না। আচ্ছা, লেজের মধ্যে কি পড়বো? লেজের মধ্যে প্রথম যে কথাটা পড়বো, লেজের মধ্যে কোনো ডিএনএ নাই। লেজের মধ্যে কি আছে, একটা বেস প্লেট আছে। যে নীল যে জায়গাটা, এটা হচ্ছে বেস প্লেট, একটা বেস প্লেট আছে। কাটার মতো কয়েকটা স্পাইক আছে। আর কি আছে, 6টি স্পর্শক তন্তু আছে। তাহলে এই হচ্ছে পুরো ডিএনএ, পুরো ভাইরাসটার গঠন। এখানে ধরো সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড এগুলো কিন্তু কিচ্ছু নাই। যা পাইছি বলতে গেলে শুধুমাত্র একটা ডিএনএ, এছাড়া কিন্তু আমরা এখানে তেমন কিছু পাই নাই। তাহলে এই হচ্ছে পুরো T2 ব্যাকটেরিওফাজের গঠন। তোমরা কি T2 ব্যাকটেরিওফাজের গঠন বুঝছো? তোমাদের কি T2 ব্যাকটেরিওফাজের গঠনের কোনো সমস্যা আছে? বলো। T2 ব্যাকটেরিওফাজের মধ্যে তোমাদের কোনো প্রবলেম আছে কিনা তোমরা একটু বলো। আমি যতটুকু বললাম, তোমাদের T2 ব্যাকটেরিওফাজ থেকে এতটুকু পড়লে তোমাদের জন্য কি এনাফ। এই জায়গাটুকু পড়লে তোমাদের জন্য এনাফ। এটা হচ্ছে T2 ব্যাকটেরিওফাজের গঠন। টি সিরিজভুক্ত ভাইরাস সে ব্যাকটেরিয়া দেহে আক্রমণ করে সংখ্যা বৃদ্ধি করে। লেজের মধ্যে ডিএনএ নাই, না লেজের মধ্যে ডিএনএ নাই, লেজ অংশের মধ্যে কোনো ডিএনএ নাই। বুঝছো তাই না? ওকে, বুঝে থাকতে তো আলহামদুলিল্লাহ।
আচ্ছা, তোমাদের বইয়ে আরেকটা ভাইরাসের গঠন দেওয়া আছে, সেটা হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস। তো চলো এখন আমরা টোবাকো মোজাইক ভাইরাসের গঠনটা একটু জেনে আসি। টোবাকো মোজাইক ভাইরাস দেখতে কেমন? তাহলে আমি একটু মুছে দিচ্ছি এইগুলো তো আমাদের এখন আপাতত দরকার নাই। এখন আমরা জানবো টোবাকো মোজাইক ভাইরাস নিয়ে। টোবাকো মোজাইক ভাইরাস বা টিএমভি। তাহলে এখানে আমাদের এইটাও মুছে দিই আমরা, আমাদের আপাতত দরকার নাই। এখন আমরা জানবো টোবাকো মোজাইক ভাইরাস বা টিএমভি। তামাক পাতার মোজাইক ভাইরাস। তামাক পাতার মোজাইক ভাইরাস, এবং এটা কিন্তু একটা আরএনএ ভাইরাস, এবং এটা কিন্তু একটা কি আরএনএ উদ্ভিদ ভাইরাস। উদ্ভিদ আমরা কি দেখে বুঝলাম? কারণ এটা টোবাকো মোজাইক ভাইরাস। তামাক কি তামাক পাতায় অ্যাটাক করে, তামাক পাতায় যদি অ্যাটাক করে তাহলে তো অবভিয়াসলি এটা কি হবে? উদ্ভিদ ভাইরাসই হবে। এটা তো কারো মনে হয় না যে আলাদা করে তোমাদের মুখস্থ করা দরকার আছে। তো টোবাকো মোজাইক ভাইরাস, এখানে একটা কথা মনে রাখবা, দৈর্ঘ্য প্রস্থের প্রায় 17 গুণ। এই কথা একটু মনে রাখবা। এটা যেটা আঁকাবো সেটা দৈর্ঘ্য প্রস্থের 17 গুণ। প্রস্থের 17 গুণ। এদের দৈর্ঘ্যটা এটা প্রস্থের তুলনায় 17 গুণ। তার মানে বলতে পারি যে এদের প্রস্থ যদি এতটুকু হয়, তো দৈর্ঘ্যটা আমরা এতটুকু করে আঁকাবো, মোটামুটি 17, মানে চোখের আন্দাজে আর কি 17 গুণ করে আঁকাইতে হবে আর কি, বুঝছো? তো এরকম টাইপের কিন্তু এদের স্ট্রাকচারটা হবে। দৈর্ঘ্যের থেকে প্রস্থ কত হবে? 17 গুণ হবে, মানে এটা চোখের আন্দাজে আর কি বললাম। ওকে, আচ্ছা, এবং এটা একটা আরএনএ ভাইরাস। তাহলে চলো আমরা একটু ভাইরাসটাকে একটু আঁকাই। আরএনএটাকে প্রথমে আঁকাবো আমরা। তাহলে আরএনএ তো এক সূত্রক, তাই না? তাহলে এদের আরএনএটা এরকম করে পেঁচানো থাকবে। এদের আরএনএটা কি হবে? এইভাবে করে পেঁচানো থাকবে। এই হচ্ছে এদের কি আরএনএ, এই হচ্ছে এদের আরএনএ। এইটার স্ট্রাকচার অনেক বেশি সহজ, তাহলে আমরা আরএনএ তো আঁকাই ফেললাম, এদের তো আরএনএ ভাইরাস যেহেতু, তাহলে আরএনএ তো আমরা আঁকাই ফেললাম, আঁকাই ফেললাম। আমরা জানি একটা ভাইরাসের কি থাকে, আবার লিখে দিচ্ছি আমি। একটা ভাইরাসের থাকে হচ্ছে নিউক্লিক অ্যাসিড, একটা ভাইরাসের থাকে হচ্ছে নিউক্লিক অ্যাসিড হিসেবে থাকে ডিএনএ অথবা আরএনএ। এখানে আরএনএ আছে, এবং থাকে কি ক্যাপসিড, এবং কি থাকে ক্যাপসিড। ক্যাপসিডটা কি দিয়ে তৈরি? ক্যাপসিডটা হচ্ছে প্রোটিন দিয়ে তৈরি। ক্যাপসিডটা কি দিয়ে তৈরি? প্রোটিন দিয়ে তৈরি। তাহলে চারিদিকে এখন আমার কি করতে হবে? প্রোটিন দিয়ে তৈরি ক্যাপসিড আঁকাইতে হবে। প্রোটিন দিয়ে তৈরি কি করতে হবে? ক্যাপসিড আঁকাইতে হবে। তাহলে চলো প্রোটিন দিয়ে তৈরি ক্যাপসিডটা আমরা আঁকাই দিই। কিন্তু এখানে ক্যাপসিডটা এরকম খন্ড খন্ড হয়ে থাকে। এখানে ক্যাপসিডটা কি এরকম খন্ড হয়ে থাকে, দেখছো? এরকম খন্ড। এই পুরো নীলটাই ক্যাপসিড, এই পুরো নীল গঠনটাই প্রোটিন দিয়ে তৈরি, ঠিক আছে? আঙুরের থোকার মতো, এরকম কিসের মতো? আঙুরের থোকার মতো, ঠিক আছে? এবং এটার সংখ্যা মোটামুটি 2000-এর উপরে। এটার সংখ্যা হচ্ছে 2100 থেকে 2200 সমান। 2100 থেকে 2200 এরকম খন্ড থাকে। 2100 থেকে 2200 অনেক। কেন এটা এত লম্বা হয় বুঝতে পারছো? এরকম অনেক লম্বা হবে কারণ দৈর্ঘ্য প্রস্থের তুলনায় 17 গুণ বেশি। তার মানে বুঝতে পারছো আঙুরের থোকা এটা বিশাল বড়, অনেক লম্বা হবে। আমি তো এখানে খণ্ডিত অংশ দেখাইছি, এরকম বিশাল বড়, এরকম অনেক বড়। কেন টোবাকো মোজাইক ভাইরাসের দণ্ডাকৃতির ভাইরাস বলছে বুঝছো? টোবাকো মোজাইক ভাইরাস কিন্তু একটা দণ্ডাকৃতির ভাইরাস ছিল, দাঁতে আলু ও মাংসের টুকরা। কেন দণ্ডাকৃতির বলছে বুঝছো? এটা কি তোমাদের আলাদাভাবে মনে রাখার দরকার আছে? অনেকে করে কি জানো, মুখস্থ করে দৈর্ঘ্য প্রস্থের তুলনায় 17 গুণ, দৈর্ঘ্য প্রস্থের তুলনায় 17 গুণ, দৈর্ঘ্যে লম্বা প্রস্থে কম, দৈর্ঘ্যে লম্বা প্রস্থে কম। তুমি তো আগেই পড়ে আসছো টোবাকো মোজাইক ভাইরাস এটা দণ্ডাকৃতির ভাইরাস। তো যেহেতু দণ্ডাকৃতির ভাইরাস সে তো আকারে অনেক বড় হবে, স্বাভাবিক। সে আকারে কি হবে? অনেক বেশি বড় হবে। এবং দেখো এখানে কিন্তু প্রোটিন অনেক বেশি। এই পুরো পার্টটাই কিন্তু ক্যাপসিড নামক প্রোটিন, এই পুরো পার্টটাই কিন্তু ক্যাপসিড। ক্যাপসিড মানে কি? প্রোটিন। তোমরা নিজের একটু বেসিক কমন সেন্স থেকে খেয়াল করো, এখানে প্রোটিন পার্টটাই কিন্তু অনেক বেশি। 2130 থেকে 2200 ক্যাপসুল মানে খন্ড থাকবে এখানে, তাহলে অনেক বড়। এই জন্য আমরা বলি এটা হচ্ছে 95%। এটা কত পার্সেন্ট? 95%। আর মাত্র 5% হচ্ছে আরএনএ। তাহলে টোবাকো মোজাইক ভাইরাসের 95% গঠনই কিন্তু কি দিয়ে তৈরি? প্রোটিন দিয়ে তৈরি। 95% গঠনটাই কি দিয়ে তৈরি? প্রোটিন দিয়ে তৈরি। আমরা কি মুখস্থ করবো না? মুখস্থ করবো না, আমরা নিজের একটু তাকাই এখানে আরএনএ কত ছোট, আরএনএ কত কম অংশ দিয়ে আছে, এবং
প্রোটিনটা কত বেশি জায়গা দিয়ে আছে। তার মানে এটা আমি এমনিই বুঝতে পারতেছি যে এখানে প্রোটিনটা যেহেতু বেশি জায়গা নিয়ে আছে, তাহলে এখানে প্রোটিন থাকবে 95% আর আরএনএ থাকবে মাত্র 5% বা এরকম ধারে কাছে এরকম থাকবে। ঠিক আছে, আচ্ছা, কিন্তু এখানে আমরা দেখতেছি কি, এখানে আমরা দেখতেছি যে এই প্রোটিনটা বা এই ক্যাপসিডটা খন্ড 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 হয়ে আছে, অনেক ছোট 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 খন্ড হয়ে আছে। ক্যাপসিড যখন ছোট ছোট খন্ড হয়ে যায় তখন এক একটা খণ্ডককে বলা হয় ক্যাপসোমিয়ার। এক একটা খণ্ডককে কি বলা হয়? ক্যাপসোমিয়ার। তাহলে ক্যাপসোমিয়ার কি? ক্যাপসিডের খণ্ডক। তাহলে আমরা এখানে বলতে পারি ক্যাপসিড যখন খণ্ডক হয়ে যায়, ক্যাপসিড যখন খণ্ড হয়ে যায় তখন সেটাকে আমরা কি বলি? তখন সেটাকে আমরা বলি ক্যাপসোমিয়ার। তখন সেটাকে আমরা কি বলি? ক্যাপসোমিয়ার বলি। ঠিক আছে, ক্যাপসোমিয়ারের সংখ্যা কত? 2130 থেকে 2200। পড়তেই হবে এমন না, চাইলে পড়তে পারো। এরকম 2130 থেকে 2200 সংখ্যক কি আছে? ক্যাপসোমিয়ার আছে। ক্যাপসোমিয়ার এরকম খন্ড 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 আছে। এই পুরোটা মিলে হচ্ছে ক্যাপসিড। তার মানে এই যে এক একটা আঙ্গুর, এক একটা আঙ্গুরকে তুমি ধরবা ক্যাপসোমিয়ার, এরকম 2100 থেকে 2200 আঙ্গুর দিয়ে একটা আঙ্গুরের থোকা, আঙ্গুরের থোকাটাকে আমরা বলতেছি হচ্ছে ক্যাপসিড। এভাবে মনে রাখবা। আর আরএনএ খুবই অল্প জায়গা নিয়ে আছে, বুঝছো? ওকে, আর এক একটা ক্যাপসোমিয়ারে 158টা করে তোমার অ্যামাইনো অ্যাসিড থাকে, এটা চাইলে পড়তে পারো। আমি বলবো না যে তোমাদের 100 এত কঠিন করে পড়ার দরকার আছে। এক একটা ক্যাপসোমিয়ারে 158টা করে অ্যামাইনো অ্যাসিড থাকে। এক একটা ক্যাপসোমিয়ারে 158টা করে অ্যামাইনো অ্যাসিড থাকে। এটাকে আমি বলতেছি না যে তোমাদের মুখস্থ করতেই হবে, চাইলে পড়তে পারো, কোনো সমস্যা নাই। তোমরা যদি চাও তাহলে এটা পড়তে পারো, বাট এত কষ্ট করে আমি বলবো না যে এটা তুমি মুখস্থ করো, বা যতটুকু লিখছে এতটুকু তোমাকে মুখস্থ করতে হবে। তাহলে এই হচ্ছে তাহলে ক্যাপসিডের সাব ইউনিটকে বলা হয় ক্যাপসোমিয়ার। তোমাদের বইয়ে এভাবে করে লেখা আছে। ঠিক আছে, তো এই ভাইরাসটার নাম হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস, এবং এই টোবাকো মোজাইক ভাইরাসটা হচ্ছে কাকে অ্যাটাক করে? তামাক গাছকে অ্যাটাক করে। দৈর্ঘ্য, প্রস্থ, ওজন টোজন এগুলো তোমরা চাইলে পড়তে পারো। আমি রিকমেন্ড করি না যে এদের দৈর্ঘ্য কত, এদের প্রস্থ কত, এদের ওজন কত ডালটন, কত কিলো ডালটন, এগুলো আমি পড়ার জন্য রিকমেন্ড করি না। ঠিক আছে, এগুলো শুধু শুধু কি হয়, এগুলো তো মনেও। অনেক ফোন আসতেছে। ঠিক আছে, তো এই হচ্ছে কথাবার্তা। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো আমি এখানে কি বলছি। আমরা কিন্তু এখানে কি করছি? দুইটা গুরুত্বপূর্ণ ভাইরাস সম্পর্কে কিন্তু শিখে ফেলছি। একটা হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস, আর একটা হচ্ছে টি2 ব্যাকটেরিওফাজ। টি2 ব্যাকটেরিওফাজ। ওকে, তো এবার আমরা যে ভাইরাসটার দিকে যাব সেই ভাইরাসটার নাম হচ্ছে করোনা ভাইরাস। যে ভাইরাসটার নাম হচ্ছে করোনা ভাইরাস। ঠিক আছে, তাহলে আমাদের একটু মনে জায়গা আছে, জায়গা আছে, তো এই জায়গার মধ্যে আমরা করোনা ভাইরাসটাকে শিখবো। তাহলে একটু ফ্রেমটাকে ঠিক করে নিই। ওকে, এবার আমরা করোনা ভাইরাসটা একদম ছোট করে আমরা শিখে নিব, সমস্যা নাই। করোনা ভাইরাস নিয়ে তোমাদের বইয়ে এত কিছু লেখা নাই, বাট এটা নিয়ে কিন্তু আমরা অনেক কিছু নিজেরাই জানি। ঠিক আছে, এই জন্য আমরা এখানে একটা ছোট্ট করে করোনা ভাইরাস থেকে যতটুকু আমাদের জানা দরকার ততটুকু আমরা এখান থেকে শিখবো। ঠিক আছে, তোমাদের বইয়ে লেখছে নভেল করোনা ভাইরাস। তোমাদের বইয়ে লেখছে নভেল করোনা ভাইরাস। নভেল করোনা ভাইরাস তোমাদের বইয়ে এইভাবে লেখা আছে। ঠিক আছে, আবার পাশাপাশি, আচ্ছা আর একটু সাইডে কি যাবে না? ঠিক আছে, লেখা দেখা গেলেই হইলো, লেখা মনে হয় দেখা যাবে না। ওকে, নভেল করোনা ভাইরাস এভাবে লেখা আছে। আবার সাইডে লেখা আছে সার্স, SARS, সার্স কভ 2, সার্স কভ 2 এরকমও কিন্তু লেখা আছে, সার্স কভ 2। এখন কথা হচ্ছে ভাইয়া এগুলোর মানে কি? নোবেল কেন বা নভেল কেন, কেন এটাকে? আচ্ছা, এই করোনা ভাইরাস শব্দের অর্থ হচ্ছে মুকুট। মুকুট কেন মুকুট? কারণ এদের গায়ে কাটা 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 আছে। তোমরা একটু বইয়ের মধ্যে দেখো, বা তোমাদের বইয়ে যে ছবিটা দেওয়া আছে এতটা সুন্দর না, ইন্টারনেটে সার্চ দিলে তোমরা দেখবা করোনা ভাইরাসের গায়ে কাটা 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 এরকম আছে, কাটা কাটা থাকে বলে এটাকে আমরা মুকুট বলতেছি। ঠিক আছে, তো নভেল কেন ডাকে? এটাকে কেন নভেল ডাকতো? নভেল বা নোবেল করোনা ভাইরাস এই কারণেই ডাকতো, যখন করোনা ভাইরাসটা আবিষ্কৃত হয়েছিল বা যখন এই বইটা ছাপা হয়েছিল তখন পর্যন্ত এই করোনা ভাইরাসের প্রকৃতি, আকৃতি, কেমন অ্যাটাক করে, কাকে অ্যাটাক করে, এগুলো সম্পর্কে সায়েন্টিস্টদের ধারণা ছিল না, যার কারণে এটাকে তারা নোভেল করোনা ভাইরাস নাম দিয়েছিল। যার কারণে এটাকে কি বলছিল?
নোভেল করোনা ভাইরাস নাম দিছিল। তো পরবর্তীতে যখন সায়েন্টিস্টরা গবেষণা করে এটার ধরন, প্রকৃতি, আকৃতি সম্পর্কে জেনে গেছে, তখন আর এটাকে নোভেল করোনা ভাইরাস নাম রাখে নাই, তখন এটাকে নাম দিছে SARS-CoV-2, করোনা ভাইরাস 2। তাহলে করোনা ভাইরাস আগেও একবার অ্যাটাক করছিল, ইয়েস, করোনা ভাইরাস আগেও একবার অ্যাটাক করছিল, ঠিক আছে, সেটা অতটা বেশি স্ট্রং ছিল না এবং সেটা দমে গেছিল। কিন্তু মিউটেশন করতে করতে, যে মিউটেশনের কথা তোমাদের অলরেডি আমি বলছি, মিউটেশন করতে করতে নতুন নতুন টাইপ বানাইতে বানাইতে এটা এত বেশি শক্তিশালী হয়ে গেছিল, এত বেশি স্ট্রং হয়ে গেছিল, দেন নভেম্বরে 2019-এর নভেম্বরে চীনের ওয়াং শহরে এটা একদম ব্রেক থ্রু হয়ে একদম চারিদিকে কিন্তু একদম ছড়ায় গেছে। তো পরবর্তীতে আকার প্রকৃতি জানার পর এটার নাম হয়েছে SARS-CoV-2। তো সার্স তার মানে এটা হচ্ছে একটা সার্স প্রকৃতির ভাইরাস। এটা একটা কি প্রকৃতির ভাইরাস? সার্স প্রকৃতির ভাইরাস। আচ্ছা, সার্স কি? সার্স ভাইরাস কিন্তু আরো অনেক রকমের আছে। তো সার্স মানে কি? সার্স মানে হচ্ছে সিভিয়ার, সার্স মানে হচ্ছে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম, রেসপিরেটরি সিনড্রোম, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। সিভিয়ার মানে হচ্ছে চরম পর্যায়ে, মানে কি অনেক বেশি। সিভিয়ার, অ্যাকিউট, দুই ধরনের রোগ আছে, এরকম ইনফেকশন দুই ধরনের হয়, এগুলো তো আমরা ইনফেকশন বলি। একটা হচ্ছে অ্যাকিউট, একটা হচ্ছে ক্রনিক। এই দুই টাইপের ইনফেকশন হয়। ক্রনিক মানে কি? ক্রনিক মানে হচ্ছে মনে করো যে একটু 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 করে হইতে হইতে অনেক বেশি ক্ষতি হয়ে গেছে। তোমার কিডনিতে ইনফেকশন হইতে 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 1 বছর 2 বছরের মাথায় তোমার কিডনি একদম পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে, মানে একটু 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 করে অনেক বড় আকার ধারণ করবে। আর অ্যাকিউট মানে কি? অ্যাকিউট মানে ঠাস করে ঠুস করে মারা যায়, এরকম হচ্ছে অ্যাকিউট। মানে অ্যাকিউটটায় পেইন বেশি, ক্রনিকটাই পেইন কম, বাট একটু একটু পেইন হইতে হতে অনেক বড় আকৃতির সমস্যা হয়ে যায় অনেকদিন পরে। আর অ্যাকিউটটা কি? অনেক বেশি পেইন এবং ঠুস করে হয়ে ঠাস করে মারা যায়, বা ঠাস করে হয়ে ঠুস করে মারা যায়, এটাকে বলা হয় অ্যাকিউট। রেসপিরেটরি সিনড্রোম মানে কি? রেসপিরেটরি মানে শ্বসনতন্ত্র, সিনড্রোম মানে হচ্ছে ব্যাধি। তাহলে আমরা বলতে পারি এই অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোমটা বেসিক্যালি একটা শ্বসনতন্ত্রে ঠাস করে হয়ে ঠুস করে মারা যাওয়ার মতো একটা রোগ, এবং এটা সিভিয়ার প্রকৃতির, মডারেট না, মাইল্ডও না, মিড লেভেলও না, সিভিয়ার, অনেক সিভিয়ার, অনেক কঠিন লেভেলের রেসপিরেটরি সিনড্রোম, মানে শ্বসনতন্ত্রের একটা রোগ। এবং আমরা জানি করোনা ভাইরাস হলে কিন্তু কি হয়? কাশি হয়, তাই না? করোনা ভাইরাস হলে কি হয়? কাশি হয়। কাশি হওয়া দেখে কিন্তু আমরা বুঝতে পারতেছি এটা একটা শ্বসনতন্ত্রের রোগ। আচ্ছা, এরপরে দেখো বলছে কফ 2। কফ 2 মানে করোনা ভাইরাস 2। এর আগে একটা করোনা ভাইরাস আসছিল, তোমাদেরকে আমি বলছি, এই জন্য এটাকে কফ 2 বলতেছে, ঠিক আছে? আচ্ছা, নোভেল নাম দেওয়ার কারণ কি ছিল? আমি এতক্ষণ কি বললাম? এদের আকার, প্রকৃতি, ধরন, এদের প্রকৃতি সম্পর্কে ধারণা ছিল না, এই কারণে। আচ্ছা, এরা আরেক প্রকৃতির হয়, সেটা হচ্ছে MERS, মার্স করোনা ভাইরাস। তাহলে MERS এর মানে কি? MERS এর মানে কি? এম মানে হচ্ছে মিডিল, MIDDLE, মিডিল, ইতে হচ্ছে ইস্ট, মিডিল ইস্ট, আরতে হচ্ছে রেসপিরেটরি, আর এসতে হচ্ছে সিনড্রোম। তাহলে মিডিল ইস্টে যারা বসবাস করে তাদের এই রোগটা হয় বলে এটাকে মিডিল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম নামেও ডাকা হয়। তার মানে করোনা ভাইরাস যে শুধু সার্স প্রকৃতির হয় তা না, সার্সও হইতে পারে, মার্সও হইতে পারে। কি হইতে পারে? সার্সই, বুঝতে পারছি কথাটা? এই হচ্ছে আমাদের করোনা ভাইরাসের কিছু কমন কথাবার্তা। আচ্ছা, এরপরে কি বলবো? এরপরে বলবো হচ্ছে করোনা ভাইরাসটা একটা ডিএনএ প্রকৃতির ভাইরাস। করোনা ভাইরাসটা একটা কি? ডিএনএ প্রকৃতির ভাইরাস না, ভুল বলছি। করোনা ভাইরাস হচ্ছে আরএনএ প্রকৃতির ভাইরাস। করোনা হচ্ছে একটা আরএনএ ভাইরাস। করোনা হচ্ছে একটা কি? আরএনএ ভাইরাস। এটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, করোনা অ্যাটাক করলে কি হয়, করোনার ফলে কি ঘটে, এগুলো কিন্তু অলরেডি আমরা অনেক কিছু জেনে ফেলছি, ঠিক আছে? সো এই জন্য আমি এইখানে আর তেমন কিছু কথাবার্তা বলতে চাচ্ছি না। তোমরা জানো করোনা ভাইরাস অ্যাটাক করলে কি হয়, কাশি হয়, সর্দি হয়, জ্বর হয়, শ্বসনতন্ত্রে অ্যাটাক করে। এরা যেহেতু আরএনএ ভাইরাস, এরা কি করে? আরএনএ থেকে ডিএনএ তৈরি করে, রিভার্স ট্রান্সক্রিপশন করে, রিভার্স ট্রান্সক্রিপশন পদ্ধতিতে এরা বংশবৃদ্ধি করে এবং খুব বড় আকার ধারণ করে মহামারী হয়ে অনেক মানুষকে কি করে ফেলছে? মেরে ফেলছে। তো এই হচ্ছে কথাবার্তা, এগুলো একদম কমন কথাবার্তা, এগুলো আমরা বাচ্চাকাল থেকে অনেক কিছু শুনছি, অনেক কিছু শিখছি। সো এগুলো থেকে আমাদের আর তেমন কোনো প্রবলেম হবে না। আই থিঙ্ক তোমরা এই 3টা ভাইরাস একসাথে শিখে নিতে পারছো। তো চলো আমি তোমাদেরকে একটু ক্যামেরার ফ্রেমটা ঠিক করে পুরোটা যাতে একসাথে আসে এরকম ব্যবস্থা করে দিই, যাতে পুরোটা তোমরা একসাথে দেখতে পারো। নাও, এখন মনে হয় তোমরা পুরোটাই একসাথে দেখতে পারতেছো। পুরো ফ্রেমটা দিয়ে দিলাম।
ঠিক আছে, পুরো ফ্রেমটা দিয়ে দিলাম। তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তোমরা একদম পুরোপুরি স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ক্লিয়ার? আমি যা যা বলছি ক্লিয়ার কি না? কথা কি ক্লিয়ার না সমস্যা আছে? কথা ক্লিয়ার না সমস্যা আছে বলো, সবকিছু আমি যা যা বলছি ক্লিয়ার কিনা। আচ্ছা, এর আগে তোমাদের ইমার্জিং ভাইরাস, ভিরিয়ন, ভিরিওয়েট, নিউক্লিও ক্যাপসিড ছিল, সেগুলো আমি পরে বলবো। প্রিয়ন, এগুলো আমি পরে বলবো। আপাতত এই 3টা ভাইরাস ভালো করে শেখো। এই 3টা ভাইরাস আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপরে আমরা হচ্ছে কিভাবে লাইটিক চক্র, লাইসোজেনিক চক্র হয়, ভাইরাসের উপকারিতা, অপকারিতা, একটু সময় লাগবে। এই চ্যাপ্টারটা একটু সময় লাগবে, কারণ বিশাল বড় একটা চ্যাপ্টার। ঠিক আছে, একটু আস্তে ধীরে পড়ে শেষ করতে হবে, বুঝছো? আস্তে ধীরে পড়ে শেষ করতে হবে। আমি তোমাদের আবার একটা মেকআপ ক্লাস বা একটা এক্সট্রা ক্লাস আমি তোমাদের নিয়ে দিব, দেখি সোম-মঙ্গলবারে। আজকে তো রবিবার, সোম-মঙ্গলবারে একটা এক্সট্রা ক্লাস বা একটা মেকআপ ক্লাস নেওয়া যায় কিনা আমি একটু ট্রাই করব, বুঝতে পারছো? ওকে, সো তোমরা এইটুক ক্লিয়ার থাকলে একটু ইয়েস লিখে জানাও যে তোমাদের এইটুক ক্লিয়ার। ঠিক আছে, এইটুক ক্লিয়ার আছে কিনা? বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, কোন সময় যে কারেন্ট ঠুস করে চলে যায় ভয় পেয়ে গেছে। আচ্ছা, তোমরা তো আগের দিন অনেক তোমাদের কমপ্লেন, অনেক ঝামেলা, অনেক প্রশ্ন, অনেক কিছু জিজ্ঞাসা করছো তোমরা, তাই না? অনেক তোমাদের কমপ্লেনের কথা জানাইছো, অনেক কিছু বলছো। সো উই আর ট্রাইং আওয়ার বেস্ট টু সলভ দিস ইস্যু, যাতে করে তোমাদের সেই সমস্যাগুলো কি হয়, সলভ হয়। তো এখন যে জিনিসটা তোমাদের জন্য, তো তোমাদের এই সংক্রান্ত, বায়োলজি সংক্রান্ত যদি কিছু বলার থাকে তোমরা আমাদেরকে বলতে পারো। ঠিক আছে, তোমাদের যদি বায়োলজি প্রবলেম, কারণ ওই দিন আমি শুরুতে থেকে পড়া শেষ পর্যন্ত থাকতে পারি নাই, তোমাদের সাথে যে আমরা এখন কথা বলছি, ঠিক আছে, শেষ পর্যন্ত আমি থাকতে পারি নাই একটু কারণে, অন্য একটা কারণে আমি শেষ পর্যন্ত থাকতে পারি না, অনেক কথাই তোমাদের শুনতে পাই না। পরে আমি আবার পুরো ভিডিওটা টেনে আমি অপর ভাইয়ের সাথে কথা বলে তোমাদের সবগুলো প্রবলেম কিন্তু জানার চেষ্টা করছি। ঠিক আছে, তোমরা বলছো যে ভাই একটু তাড়াতাড়ি একটু সিলেবাসটা শেষ করতে, আমরা ট্রাই করতেছি তাড়াতাড়ি সিলেবাসটা শেষ করতে, বাট তারপরেও একটা লিমিট থাকে যে আমি কতটুকু পড়াবো, তোমাদেরকে কতটুকু দিব, সেই লিমিটের মধ্যে আগাইতে হয়। কারণ এর থেকে বেশি দিয়ে দিলে দেখবা তোমরা নিতে পারতেছো না। আজকে কিন্তু অলরেডি অনেক ইনফরমেশন দেওয়া হয়ে গেছে, তোমাদের দেওয়া হয়ে গেছে, তাই না? সো এই হচ্ছে কথাবার্তা। সো তোমাদের একটু এই জিনিসগুলো একটু ভালো করে মাথার মধ্যে নিতে হবে। আজকে আমরা কি পড়লাম আমরা আবার একটু রিপিট করি পুরো জিনিসটা, কারণ এই জিনিসটা ভালো করে না বুঝলে পরে তুমি ভাইরাসের মতো না আটকায় যাবে। এবং এই যে 3টা ভাইরাস, এই 3টা ভাইরাস থেকে সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। বিশেষ করে এই T2 ভাইরাস থেকে সৃজনশীল প্রশ্নটা কিন্তু বেশি আসে। এই T2 ব্যাকটেরিওফাজ থেকে সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু সব থেকে বেশি। আচ্ছা, তো দেখো আমরা প্রথমে T2 ব্যাকটেরিওফাজ পড়ছি। ব্যাকটেরিওফাজ মানে বিদীর্ণ করে, ভক্ষণ করে, যাই বলি না কেন, ব্যাকটেরিয়া মানে ব্যাকটেরিয়া, সে ব্যাকটেরিয়া দেহের মধ্যে ঢুকবে, ব্যাকটেরিয়াকে মারবে, ব্যাকটেরিয়া দেহের ভিতরে সংখ্যা বৃদ্ধি করবে, বৃদ্ধি করে সে বের হয়ে চলে আসবে। ঠিক আছে, তো এই পুরো T2 ব্যাকটেরিওফাজের মধ্যে আমরা দুটো অংশ পাই, মাথা আর লেজ। প্রথমে কি করবো, মাথা একটা হেক্সাগন শেপ বা বেনজিন আকৃতি একটা শেপ আঁকাবো, তারপর লেজের দিকে চলে যাব। লেজের দিকে আবার একটা কলার আঁকাইতে হবে আমাদেরকে, এবং নিচে রাখতে হবে একটা বেস প্লেট। বেস প্লেটটাকে আমি এখানে লিখি নাই, সরি ভুল হয়ে গেছিল, বেস প্লেট, এই যে কই আর লিখবো, এটা হচ্ছে বেস প্লেট, আমি আর লিখলাম না, লেখার জায়গা পাচ্ছি না এখানে। তো এটাকে বলা হচ্ছে কি বেস প্লেট। তো এই বেস প্লেটের উপরে সবকিছু দাঁড়ানো থাকে। বেস প্লেটের চারিদিকে স্পর্শক তন্তু থাকে, যেটা দেশে কি করে স্পর্শ করে একটা ব্যাকটেরিয়াকে অ্যাটাচ করে। এবং তার মধ্যে থাকে স্পাইক হচ্ছে এরকম কোনা কাটা, এটা দিয়ে সে ব্যাকটেরিয়া দেহের মধ্যে ফুটা করে সে তার যে ডিএনএটা ঢুকায় দেয়। আচ্ছা, তার দেহের ভিতরে একটা কি আছে, ডিএনএ আছে। এই ডিএনএটা এই পুরো অংশটার, মাথার বা এই পুরো অংশটার 50% জায়গা দখল করে রাখে। ঠিক আছে, তো এই জিনিসটা এই জিনিসগুলো আমরা পড়ছি, এবং আমরা বলছি যে এখানে ডিএনএর মধ্যে 150 রকমের জিন থাকে বা 150টি জিন থাকে। এই কথাটা তোমরা একটু মাথার মধ্যে ভালো করে রাখবা। ঠিক আছে, স্পর্শক তন্তু করা থাকে, 6টা করে স্পর্শক তন্তু থাকে, এবং বেশ কয়েকটা কি থাকে, স্পাইক থাকে, একটা বেস প্লেট থাকে। আর একটা কথা মনে রাখতে হবে, লেজের অংশে কিন্তু কোনো ডিএনএ নাই। লেজের অংশের মধ্যে কিন্তু কি কোনো ডিএনএ নাই। আচ্ছা, একজন বলছে বায়োলজি নিয়ে সমস্যা নাই, শুধু বোটানি প্রথম অধ্যায়টি একটু আগে পড়ালে। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। ভাইয়া যেভাবে নিচ্ছেন এভাবেই বেস্ট, থ্যাংক ইউ।
ভাইয়া যেভাবে পড়ছে, আচ্ছা ঠিক আছে। ভাইয়া অনেক বৃষ্টি হচ্ছে, বিশাল বৃষ্টি হচ্ছে, আমি তো মানে টের পাচ্ছি না, ঠান্ডাও লাগতেছে, বিশাল লেভেলের ঠান্ডা লাগতেছে। আল্লাহ, এসি কততে চলতেছে, ঠান্ডাও লাগতেছে খুব, বাইরে বৃষ্টিও পড়তেছে খুব। আচ্ছা, তাহলে এই আমরা পড়ছিলাম কি, এটা আমরা পড়ছিলাম হচ্ছে টি2 ব্যাকটেরিওফাজ। এবার আমরা কি পড়বো, এবার আমরা হচ্ছে দেখছি হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস। টোবাকো মোজাইক ভাইরাসের মধ্যে আমরা যে কথাটা বলছিলাম, এটা হচ্ছে একটা কি ভাইরাস, এটি আরএনএ ভাইরাস। এটা হচ্ছে একটা আরএনএ ভাইরাস এবং এর দৈর্ঘ্যটা এর প্রস্থের তুলনায় 17 গুণ বেশি। কারণ কি, এটা দণ্ডাকৃতির ভাইরাস ছিল। দণ্ডাকৃতির ভাইরাস যেহেতু, তাহলে দৈর্ঘ্য অবশ্যই বড় হবে। আচ্ছা, তার মধ্যে আরএনএটা খুব কম অংশ জুড়ে থাকে। এর মধ্যে যে প্রোটিন যে অংশটা, প্রোটিন অংশটা হচ্ছে 95% জায়গা দখল করে। আচ্ছা, প্রোটিনটাকে তো আমরা ক্যাপসিড বলি, কিন্তু ক্যাপসিডের কিন্তু ক্ষুদ্র 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 অংশ থাকে যেগুলোকে ক্যাপসোমিয়ার বলে। একটা ক্যাপসোমিয়ার 158টা অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি। এরকম ক্যাপসোমিয়ার থাকে 2100 থেকে 2200 পরিমাণ, এরকম কি থাকে দিয়ে পুরো ভাইরাসটা, ভাইরাসের প্রোটিন অংশটা তৈরি। ঠিক আছে, তাহলে এইটুকু আমরা পড়ছিলাম টোবাকো মোজাইক ভাইরাস। টোবাকো মোজাইক ভাইরাসটা কি, টোবাকো মোজাইক ভাইরাস তামাক পাতায় মোজাইক প্রকৃতির দাগ 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 পড়ে এবং তামাক গাছ মারা যায়। আচ্ছা, এরপর আমরা কি পড়ছি, নোভেল করোনা ভাইরাস পড়ছি। নোভেল করোনা ভাইরাস কেন নোভেল কেন ডাকা হতো, কারণ প্রথম দিকে যখন এটা আবিষ্কার হয় এদের প্রকৃতি, আকৃতি, ধরন সম্পর্কে তেমন একটা ভালো ধারণা ছিল না, এই জন্য এটাকে নোভেল করোনা ভাইরাস ডাকা হতো। এবং এটা হচ্ছে SARS-CoV-2 সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম করোনা ভাইরাস, SARS-CoV-2 বলা হয়। মার্স মানে হচ্ছে মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম করোনা ভাইরাস বলা হয়। ঠিক আছে, তো এটা অ্যাটাক করলে কি হয়, এটা একটা আরএনএ ভাইরাস, এগুলো কিন্তু আমরা জানি, সৃজনশীল পরীক্ষায় খ নাম্বারে কিন্তু এগুলা চলে আসতে পারে। বুঝছি, ক্লিয়ার? আজকের ক্লাসে আমরা এইটুকুই রাখবো, এর থেকে বেশি কিছু আজকে আমরা পড়বো না। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা সেই কোশ্চেন করতে পারো। ঠিক আছে, তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা সেই কোশ্চেনটা আমাদেরকে করতে পারো। আচ্ছা, তোমাদের আমি ক্যামেরার ওই সাইডে চলে যাই। আমি আজকে আর দীর্ঘায়িত করবো না, আজকের টপিকটা আমার এখানেই শেষ। ঠিক আছে, আজকের টপিকটা আমাদের এইটুকুতেই শেষ, আমি আর আজকে বেশি দীর্ঘায়িত করবো না। ঠিক আছে, এখন তোমাদের কিছু বলার থাকলে আমাকে বলতে পারো। তোমাদের যদি কারো কিছু বলার থাকে আমাকে বলতে পারো। নুসরাত জাহান হিয়া বলতেছে ব্লার, ব্লার হয়ে আছে, এখান থেকে তুমি ক্লিয়ার দেখতে পারতেছি। করোনার ছবি এভাবে করে দরকার নাই, করোনার ছবি ইয়েতে আছে তোমাদের, ওই কি বলে ওটাকে, ইন্টারনেটে আছে, বাট ওটা খুব বেশি একটা ইম্পর্টেন্ট না, তোমাদের বইয়ের মতো তেমন নাই। একজন ফুটবল দিয়ে করোনার ছবি আঁকাইছে। আচ্ছা, সারা ইসলাম বলতেছো ক্লিয়ার, থ্যাংক ইউ। আভিনা কই গেল, আভিয়ানা আরিয়া বলছো আমার এখানে বৃষ্টি অনেক আগেই শেষ। আচ্ছা, তাহলে ওটা মনে হয় আমার এখানে চলে আসে, তুমি মনে হয় আমার এখানে পাঠাই দিছো। প্রচুর বৃষ্টি হচ্ছে, এমডি শরীফুল ইসলাম, হ্যাঁ এইদিকে বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, দরজা জানালা লাগানো তো, এই জন্য পুরোপুরি টের পাচ্ছি না বৃষ্টির অবস্থা, বাট বুঝতেছি হচ্ছে, ভালোই বৃষ্টি হচ্ছে, ভালোই বৃষ্টি হচ্ছে। আচ্ছা, ইদি বলছো কোষ রসায়নটা আপনার নেওয়ার ট্রাই করিয়েন। ভাইয়া কোষ রসায়ন, কোষ রসায়ন কেন, এটা কোন জায়গা থেকে আসলো? আচ্ছা, এমডি আসাদুজ্জামান রনি বলতেছো যে ভাইয়া সিকিউ নিয়ে কিছু টিপস দিয়েন। আজকে তো আমি তোমাদের সিকিউতে কি আসতে পারে একদম পুরোপুরি বলে দিছি রে। কোনো কোশ্চেন নাই, সব পানি পানি হয়ে গেয়া, কুল কুল। কেমন কি, কে এম শরীফ ভুবন বলতেছো ক্লিয়ার ভাইয়া, ওকে ফাইন। শাকিল আহমেদ বলতেছো অল ক্লিয়ার। নুসরাত জাহান হিয়া বলছে ভাইয়া তখন ছিল বাট এখন আছে। কি ভাই তখন ছিল বাট এখন আছে, কি বৃষ্টি? অনেকে যে দেখানো হয়েছিল, অপার ভাই যেটাকে দেখাচ্ছে সেটা কথা বলতেছো? হ্যাঁ, সেটা আমরা একদম তোমাদের আর্লি অক্টোবরেই তোমাদেরকে দেওয়ার, তোমাদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। ভাইয়া পদার্থবিজ্ঞান একটু বেসিক থেকে শুরু করা হতো তাহলে ভালো হতো। আচ্ছা, পদার্থবিজ্ঞানের ব্যাপারটা আমি তোমাদেরকে তোমাদের অপার ভাইয়াকে জানাবো, যাতে করে উনি বিষয়টা দেখেন। ঠিক আছে, ক্লাস বাড়িয়ে ডিটেলস পড়াবেন। আচ্ছা, ক্লাস তো বাড়ানোই যায়, কিন্তু ক্লাস বাড়ালে তো তোমরা আবার হারায় যাও, এত ক্লাস কেন, এত ক্লাস কেন, শেষ হয় না, শেষ হয় না। ঠিক আছে, কোষ রসায়ন কেন বলতেছো বুঝলাম না। ভাইয়া চ্যাপ্টারগুলো এক্সাম নিলে ভালো হয়, হ্যাঁ এটা নিয়ে আমি অপার ভাইয়ের সাথে কথা বলতেছি, এক্সামের ব্যাপারে একটা কিছু করার জন্য ইনশাল্লাহ। ঠিক আছে, এক্সাম নিয়ে আমি কথা বলতেছি। ভাইয়া কোন অধ্যায়, ভাইয়া কোন অধ্যায় ভালোভাবে কি হারাই গেল? ভাইয়া কোন অধ্যায় ভালোভাবে পড়ার পর কিছুদিন পর ওই অধ্যায়ে কোনো প্রশ্ন দেখলে মনে হয় পারবো না, রিভিশনের কারণে এটা হচ্ছে, রিভিশন দাও ঠিক হয়ে যাবে।
ভাই আমার আগের অনেক পড়া জমে আছে, একটু পরামর্শ দেন। যে তোমাদেরকে একটা অ্যাপ দেওয়া হবে, ওয়েব অ্যাপ দেওয়া হবে, ওই থেকে তুমি সিলেক্ট করে করে তুমি আগের পড়াগুলো একটা একটা করে সিলেক্ট করে করে কভার করে ফেলতে পারবা। তোমাকে নিজেকে আগাইতে হবে, তোমাকে নিজেকে ঠিক করতে হবে যে আমি করবো, ঠিক আছে? অন্য কেউ কিন্তু তোমাকে এসে তোমার কোন জায়গায় কি গ্যাপ আছে এটা কিন্তু ধরে তোমাকে শেষ করাই দিবে না, তোমাকে নিজেই উদ্যোগ নেওয়া লাগবে করার জন্য। ভাই আর একটু ডিটেলসে পড়ালে ভালো হয়। আর কি ডিটেলসে পড়াবো বলো তো? আচ্ছা বলো, এখানে আর ডিটেলসে পড়ানোর মতো কি আছে? আমি যে আজকে যেটুকু পড়াইছি, এখানে আর ডিটেলসে কি বাকি আছে আমার একটু তুমি বলো। তুমি যদি আমাকে বলতে পারো ভাইয়া এখানে এই ডিটেলসটা হয় নাই, ভাইয়া এইটুক হয় নাই, তখন আমি তোমাদের বলবো যে ভাইয়া এখানে ডিটেলস বলো, কি ডিটেলস এখানে পড়ানোর আছে। ভাইয়া বায়ো ডিকশনারির অ্যাক্সেস এখনো পাচ্ছি না, পেয়ে যাবা, একটু সময় দেওয়া লাগবে। ভাইয়া ক্লাস সংখ্যা বাড়ান, তাড়াতাড়ি শেষ হবে মোবাইল নিয়ে। শোনো, তোমাদের তাড়াতাড়ি শেষ করে দিলাম, এ থেকে তোমাদের লাভ হবে? তোমাদের কালকে অনেকে বলছিল ভাই ডিসেম্বরের মধ্যে শেষ করে দেন, ভাই ডিসেম্বরের মধ্যে শেষ করে দেন, করে দিলাম শেষ। আমি তোমাদের এক ঠেলা একদম সব শেষ করে দিলাম, তুমি নিজে পড়লা না, তাহলে কোনো লাভ আছে? অলওয়েজ মনে রাখবা, স্লো অ্যান্ড স্টেডি উইজ দ্য রেস। তাড়াহুড়া করে তো কোনো লাভ নাই, গ্র্যাজুয়ালি তোমাদেরকে কি করতে হবে? ডেভেলপ করতে হবে, ঠিক আছে? তাড়াহুড়া করলে আমি আজকে একদিনে পুরো ভাইরাস শেষ করে দিতে পারি, একদিনে পুরো ব্যাকটেরিয়া শেষ করে, একদিনে পুরো ম্যালেরিয়া, 3 দিনে পুরো চ্যাপ্টার শেষ করে দেওয়া যায় চাইলে, 3 দিনে পুরো চ্যাপ্টার শেষ করা যায়। আর আমি যখন অ্যাডমিশন টেস্টে উদ্ভাসে যখন ক্লাস নিতাম, উন্মেষে যখন ক্লাস নিতাম, এই অনুজীব চ্যাপ্টারে একদিনে শেষ করাইতাম আমরা, একদিনে পুরো অনুজীব শেষ করা যায় চাইলে, কিন্তু সেটা তো তুমি নিতে পারবা না, ঠিক আছে? বলি ফার্স্ট চ্যাপ্টার কে পড়াবে ভাইয়া? জেনে যাবা খুব তাড়াতাড়ি, সমস্যা নাই। করোনা ভাইরাস কি পরজীবী ভাইরাস? ভাইরাস মাত্রই হচ্ছে বাধ্যতামূলক পরজীবী। এই চ্যাপ্টারে না ভাই, কঙ্কালতন্ত্র পড়তে গিয়ে অনেক কিছু, ওইটা হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যালের অংশ। কঙ্কালতন্ত্রে যেটুকু বাকি আছে হচ্ছে প্র্যাকটিক্যালের অংশ। হাড় হাতে নাতে না নিয়ে ওটা তো পড়ায় লাভ নয়, যে অংশগুলো বাকি আছে ওগুলো হচ্ছে প্র্যাকটিক্যালের অংশ, ওগুলো তোমাদের কলেজে প্র্যাকটিক্যালে করাবে। এই জন্য আমি ওই জিনিসগুলো তোমাদের ইচ্ছা করে আমি বলি নাই, কলেজে প্র্যাকটিক্যালে ওইগুলো তোমাদের ক্লিয়ার করবে। ওকে, ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন? সবার কোশ্চেনই শুনবো, বলো তোমাদের যার যা বলার আছে মন থেকে, মন খুলে বলো। ভাইয়া কি আপনার ক্লাসটা 7:30-এর আগে নেওয়া যায় না? ক্লাস করতে গেলে নামাজ মিস হয়ে যায়। আচ্ছা দেখতেছি কি করা যায় এটার ব্যাপারে, নামাজের টাইমের সাথে যাতে মিল হয়। শেষ করলেই তো হলো, এত পেরে কিসের? ইয়েস, এটাই হচ্ছে কথা, শেষ করলেই তো হইলো। যত ফার্স্ট টার্ম দিলে তো তুমি হয়তো বা করতে পারবা, সবার তো পারবে না রে বাবা। ইউ আর ওয়ান অফ দ্য বেস্ট বায়োলজি টিচার আই হ্যাভ এভার সিন। না, সব বায়োলজি টিচারই ভালো, তোমাদের আকিব ভাই অনেক ভালো, তোমাদের বিধান স্যারও অনেক ভালো, সবাই ভালো। প্রথম বটনের প্রথম চ্যাপ্টার পড়া কবে পড়াবেন? আচ্ছা দেখি, বটনের প্রথম চ্যাপ্টার যেই পড়ায় তোমাদের যাতে এই রানিং চ্যাপ্টারগুলোর পরেই যাতে বটনের প্রথম চ্যাপ্টার ধরা যায় ইনশাল্লাহ। ওই রুটিনটা কি একবারই সাজানো যাবে? না, তুমি তোমার ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারবা তোমার আইডিতে লগ ইন দিয়ে। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারো, আমি আসি। বায়োলজি অপশনাল হলে মেডিকেল এক্সাম দেওয়া যাবে? হ্যাঁ যাবে, কেন যাবে না? আমার নিজেরও বায়োলজি অপশনাল ছিল, আমার এসএসসিতে মেইন সাবজেক্ট ছিল হায়ার ম্যাথ, ইন্টারে উঠে আমি আর মেইন সাবজেক্ট চেঞ্জ করতে পারিনি, তো ইন্টারে উঠে আমার মেইন সাবজেক্ট ছিল হায়ার ম্যাথ, আমি তো বায়োলজি আমার অপশনাল ছিল, আমি তো মেডিকেলে পড়তেছি, পড়তেছি না, সমস্যা সমস্যা না। সমস্যাটা হলো যারা সরকারি কলেজে পড়ে, অনেক কলেজ যথাযথ ইকুইপমেন্ট না থাকায় প্র্যাকটিক্যাল লার্নিংটা ঠিক মতো হয় না। আচ্ছা ঠিক আছে, বুঝছি, দেখা যাবে এটা নিয়ে কি করা যায়। বুঝতে পারছি, প্র্যাকটিক্যালের অংশটা নিয়ে যদি আলাদাভাবে কিছু একটা করা যায় কিনা আমি মাথায় রাখলাম।
ফারহান ভাইয়াকে ফিজিক্স ক্লাস, ইনশাল্লাহ ফারহান ভাই ফিজিক্স ক্লাস নেবে। ফারহান ভাইয়ের সাথে আমি কন্ট্যাক্ট করবো, যাতে করে সে কি করে ফিজিক্স ক্লাস নেয়। তোমাদের যেই ক্লাস ভালো লাগে, তোমাদের টিচারদের মধ্যে যাদের ক্লাস ভালো লাগে আমাকে জানাবে, কোনো সমস্যা নাই। তোমাদের ক্লাসের টিচার এনে দেওয়ার যে রেসপন্সিবিলিটি, যাতে করে তোমাদের টিচাররা ক্লাসে, মানে যেই টিচারকে তোমাদের পছন্দ সেই টিচার যাতে ক্লাস নিতে পারে, তোমাদের অপার ভাই আর আমি এখানে আসি, ঠিক আছে? এই কাজগুলো করার জন্য আমি আসি, ঠিক আছে? আমি তো তোমাদের ক্র্যাশ কোর্স এবং 10 মিনিট স্কুলের প্রজেক্ট এক্সিকিউটিভ হিসেবে আছি। সো এই বিষয়গুলো আমি হ্যান্ডেল করি, এবং অপার ভাই, আমি আর অপার ভাই মিলেই কিন্তু এই জিনিসগুলো হ্যান্ডেল করি। সো তোমাদের যা দরকার আছে সব কিছু আমাকে বলবা, ঠিক আছে? আমি এবং অপার ভাই মিলে তোমাদের এই জিনিসগুলো দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, থ্যাংক ইউ। পলিহেড্রন কি? ওই যে তোমাদের ওই যে হেক্সাগন টাইপের আঁকাইছিলাম না, 6 কোণা বেনজিন, এগুলাকে পলিহেড্রন বলে। 6 কোণা 6 কোণা টাইপের, যেটা কি হেড্রন, হেক্সা 6। যেভাবে পড়াচ্ছেন ভাই এভাবে পড়ান, সবার পড়া নেওয়ার ক্যাপাবিলিটি এক না। এক্স্যাক্টলি, আমার ওই জায়গায় মাথায় রেখে তোমাদের ক্লাসগুলো করতে হয়, বুঝছো? তোমাদের ক্লাসগুলো আমাকে ওইভাবেই নিতে হয় যাতে করে তোমাদের সবার যাতে ইজি হয়। আমি ঠুমধাম ধুমধাম ধুমধাম টেনে টেনে শেষ করে দিলাম, কিন্তু তোমরা নিতে পারলাম না, তাহলে তো সমস্যা। আচ্ছা, প্র্যাকটিক্যালের জন্য কি করা যায় আমি দেখবো, টেনশন করো না। ভাই আমার আইডিতে অনেক নোটিফিকেশন আসে, যার কারণে মাঝে মাঝে ক্লাসে মনোযোগ নষ্ট হয়। আমি কি এখন অন্য আইডিতে ট্রান্সফার করতে পারবে কিনা এই ব্যাপারে আসলে আমি এখন হেল্প করতে পারতেছি না। বাট তোমার আইডিতে এত নোটিফিকেশন আসে কেন, এইটা আগে বলো। তোমার এত নোটিফিকেশন আসে কেন? নোটিফিকেশন ব্লক করে রাখো। নোটিফিকেশন তো ব্লক করে রাখা যায়, সেটিংয়ে যাবা, নোটিফিকেশন কন্ট্রোলে যাবা, কন্ট্রোলে যে মেসেঞ্জার এবং ফেসবুকে নোটিফিকেশন অফ করে রাখবে। এটা তো তোমার সমস্যা, নোটিফিকেশন আসবে কেন এত? হ্যাঁ, চিন্ময় দাদার ক্লাস চাই। ওকে, হ্যাঁ, চিন্ময় দাদার সাথে কথা বলবো, তোমাদের যাতে ক্লাস নিয়ে দেন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি তোমাদের অনেক শুনলাম, তোমাদের কমপ্লেনগুলোও শুনলাম ইনশাল্লাহ। সো তোমরা যে জিনিসগুলো বলছো সেই জিনিসগুলোকে আমলে নিয়ে যাতে বেটার করা যায় সেটা আমি চেষ্টা করব। আগের দিনে তোমাদের কমপ্লেনগুলো আমি শুনছি, পুরোটা থাকতে পারি নাই, একটু চলে গেছিলাম লাস্টের দিকে, বাট আমি জানি তোমরা কী কী বলছো। সো আমরা এগুলো নিয়ে তোমাদের বেটার করার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। অ্যান্ড এই হচ্ছে কথাবার্তা। তো আজকের মতো এখানে শেষ করে দিই, ঠিক আছে? তোমরা ভালো থাকো, তোমরা সুস্থ থাকো, আবার দেখাবেন, নেভার স্টপ লার্নিং।